যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সামরিক পদক্ষেপ নেওয়ার চেয়ে ট্রাম্প একটি চুক্তি করতে বেশি আগ্রহী বলে জানিয়েছেন। ট্রাম্প দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনার জন্য যোগাযোগ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। এদিকে যুক্তরাষ্ট্র যদি শর্ত না মানে তাহলে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। অন্যদিকে কাতার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। বাব আল মান্দেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই হামলায় 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড। হুথিদের নিজস্ব সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা বাব আল মান্দেব এলাকায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। নিহতদের মধ্যে 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশীয়। তবে হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে উপসাগরীয় ওমান সাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী বলেছে, জাহাজটি ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করেছিল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও তার চাচাতো ভাইকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দামেস্কের একটি আদালত। বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদ নির্বাসিত জীবনযাপন করছেন, তবে চাচাতো ভাই আতেফ নাজিব গত বছর থেকে কারাগারে আছেন। মঙ্গলবার দামেস্কের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও চাচাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় 14 বছর ধরে চলা যুদ্ধের সময় সংগঠিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত বাশার ও মাহেরের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বাশার আল আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে রাশিয়া নির্বাসিত জীবনযাপন করছেন। পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন আদালত। আসাদের ছোট ভাই মাহের আল আসাদ বর্তমানে বসবাস করছেন রাশিয়ায়। পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে তারও মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিব, যাকে গত বছরের জানুয়ারিতে সিরীয় কর্তৃপক্ষ আটক করেছিল, তাকেও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী আতেফ নাজিফের অপরাধের তালিকায় রয়েছে 15 বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা। সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর সাবেক সরকারের বিভিন্ন ব্যক্তির বিচার প্রক্রিয়া শুরু করেছে। আদালতে বক্তব্য দেওয়া বিচারক আল আরিয়ান বলেন, সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সিরীয় প্রেসিডেন্টের অপরাধগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। এসব অপরাধ কাজে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করেছিলেন তিনি। বাশার আল আসাদ প্রায় 14 বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। সরকার বিরোধী আক্রমণ তীব্র হওয়ায় 2024 সালের ডিসেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি দামেস্ক থেকে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আসাদ সরকারের পতন ঘটে। নাহিদা রিন্থি, 71। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়ে উচ্ছ্বসিত দেশটির মানুষ। এদিন দামেস্কের জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হয়ে স্লোগান ও জাতীয় পতাকা হাতে রায়ের প্রতি সমর্থন জানান তারা। এই রায়কে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখছেন তারা। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। স্লোগানে মুখর সিরিয়ার দামেস্কের জাস্টিস প্যালেস, হাতে সিরিয়ার পতাকা, চেহারায় উচ্ছ্বাস। বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নামেন বহু সিরিয়াবাসী। প্রায় 14 বছরের যুদ্ধ, হত্যা আর দমনপীড়নের পর সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতের এই রায়কে নিজেদের জন্য ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখছেন তারা। এই রায়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেরা প্রদেশের মানুষ, কারণ 2011 সালে আসাদ বিরোধী আন্দোলনের প্রথম বড় বিক্ষোভের কেন্দ্র ছিল এই প্রদেশটি।
اعتقلني عاطف نجيب وانا عمري 15 سنه. আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমার বয়স ছিল মাত্র 15 বছর। এত বছর পর হলেও সিরিয়ার বিপ্লবের জয় হয়েছে। আজ স্বৈরাচারের মৃত্যুদণ্ড হয়েছে, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো احنا নয়। بنبارك لامهات الشهداء. শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, এই রায়ের সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের দীর্ঘদিনের ক্ষত। 14 বছর ধরে আমাদের স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করা হয়েছে। আজ সিরিয়ার মানুষের জন্য আনন্দের দিন। সেই সব শহীদের মায়েদের অভিনন্দন যারা এই দেশের জন্য সন্তান হারিয়েছেন। আসাদের পাশাপাশি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার ভাই মাহের আল আসাদকেও। মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবও, যিনি 2011 সালের দেরা বিক্ষোভ দমনে অভিযুক্ত ছিলেন। আদালতের এই রায়কে তাই সিরিয়ার নতুন অধ্যায়ের জবাবদিহির সূচনা হিসেবে দেখছেন দেশটির প্রসিকিউশন। আমরা এই রায়কে আধুনিক সিরিয়ার ন্যায় বিচারের পথে প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি। যারা সিরীয়দের বিরুদ্ধে অপরাধ করেছে তাদের কাউকেই দায়মুক্তি না দেওয়াই আমাদের লক্ষ্য। 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির আদালত। অরিসুল ইসলাম, 71। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ টানা 2 যুগ ধরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে সিরিয়ায় ক্ষমতায় বসেন বাশার। হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হলেও বাশারকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে সাধারণ মানুষ। বিরোধীদের ওপর দমনপীড়ন ও হত্যাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হলে তিনি পালিয়ে রাশিয়ায় চলে যান। শারমিন স্বপ্নার প্রতিবেদন। 1965 সালে দামেস্কে জন্ম বাশার আল আসাদের। চিকিৎসক হিসেবে লন্ডনে প্রশিক্ষণ নিলেও বড় ভাই বাসিল আল আসাদ 1994 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর বাবার নির্দেশে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। 2000 সালে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 34 বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার। শুরুতে সংস্কারের আশা জাগালেও ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের দমন ও গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2011 সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে কঠোর দমননীতি নেয় বাশার সরকার। সংঘাত গড়ায় দীর্ঘ গৃহযুদ্ধে। এতে লাখো মানুষ নিহত এবং কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। 2024 সালের শেষ দিকে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা দ্রুত একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করে দামেস্কের দিকে অগ্রসর হয়। শেষ পর্যন্ত রাজধানীর পতনের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। শারমিন স্বপ্না, 71। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে লেবানন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রয়োজনীয় সংশোধনী এনে এই বিল পাশ করা হয়। 128 সদস্য বিশিষ্ট আইনসভার অধিকাংশ সদস্য মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছেন, তবে হিজবুল্লাহ সংসদীয় জোটের বিরোধিতা করে। সংসদে উপস্থিত বিচারমন্ত্রী আদেল নাসার বিষয়টিকে দেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। নতুন এই ব্যবস্থায় মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। যদিও 2004 সালের জানুয়ারি থেকে লেবাননে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক স্থগিতাদেশ ছিল, তবুও দেশটির আদালতগুলোতে নিয়মিতভাবেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আসছিল। লেবাননের বিচার মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় 2025 সালের শেষ নাগাদ 85 জন ব্যক্তি মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে কারাবাস করছিলেন। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 254 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত 700, নিখোঁজ রয়েছে প্রায় 2700 জন। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপে অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট এরই মধ্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও এর প্রভাব সম্পর্কে নানা তথ্য জানিয়েছেন। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শারমিন স্বপ্নার প্রতিবেদন। কলম্বিয়ার শক্তিশালী ভূমিকম্পে কালি শহরের বহু ভবন ধসে পড়ায় চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টায় ব্যস্ত উদ্ধারকর্মীরা।
শহরটির অনেক ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার কারণে বাসিন্দাদেরকে রাস্তায় ও চার্চে অবস্থান করতে হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্যারেইরা শহরেও অনেক আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ গত এক দশকে এই ভূমিকম্পকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করছেন। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভূমিকম্পের নানা ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছেন। আমাদের প্রায় 5,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে, 3টি হাসপাতাল ধসে পড়েছে এবং আরও 18টি ক্ষতিগ্রস্ত হয়েছে। 39টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে। এদিকে ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে জেনেভায় সংবাদ সম্মেলন করেছে জাতিসংঘ। ভূমিকম্পে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ জানান সংস্থাটির মুখপাত্র। এই ভূমিকম্পে 24টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন শহরে বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা সীমিত হয়ে পড়েছে। এছাড়া ভূমিকম্পের ফলে 53টি সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোরে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ায়। আর এই ভূমিকম্পকে 1999 সালের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই ভূমিকম্পে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। শারমিন স্বপ্না, 71। ইংল্যান্ড এবার ভয়াবহ খরার কবলে। দেশটির 3/4 এলাকায় এখন খরা কবলিত। সেই সাথে টানা অনাবৃষ্টি ও রেকর্ড তাপমাত্রায় নদী ও জলাধারের পানি কমে গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ রিন্থি। কম বৃষ্টিপাতের কারণে ইংল্যান্ডের 3/4 এলাকা এখন খরার কবলে পড়েছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার ফলে কৃষি, পানি সরবরাহ এবং বন্য প্রাণীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সেই সাথে কম বৃষ্টিপাত ও অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশটির 71.3% অঞ্চলই এখন খরা চলছে। জুলাইয়ের শেষ দিকে যখন দেশের প্রায় অর্ধেক এলাকাকে খরা কবলিত ঘোষণা করা হয়েছিল, তখন থেকে মূলত এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে যেসব মাঠগুলো বছরের এই সময় সবুজ থাকার কথা ছিল, সেগুলো এখন শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। অপরদিকে ফসলের উৎপাদন কমে গিয়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। সবশেষ তথ্য অনুযায়ী 4.5 কোটি মানুষ এখন খরা কবলিত এলাকায় বাস করছে। আর প্রায় 3 লাখ মানুষকে পানি ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধের আওতায় থাকতে হচ্ছে। ব্রিটেনে বর্তমানে বছরের 5ম তাপপ্রবাহ চলছে। ইংল্যান্ড ও ওয়েলসে 190 বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই মাস রেকর্ড করা হয়েছে। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে প্রত্যাশিত গড় বৃষ্টিপাতের মাত্র 1% হয়েছে। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাজ্যে তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ দেশের বিভিন্ন অংশের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। নাহিদা রিন্থি, 71। ইউক্রেন জুড়ে ফের বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। জবাবে রাশিয়াতেও হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে জাপোরিজিয়ায়। সেখানে অন্তত 6 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। নিহতরা একটি স্টিল প্লান্টের কর্মী। এই হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ জেলেনস্কির। এছাড়া দনিপ্রো ও দোনেৎস্ক অঞ্চলে হামলায় আরও 6 জন নিহত হয়েছেন। পাশাপাশি কিয়েভেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার ভেরোনিজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির 4 মানবাধিকার সংগঠন। মামলার অভিযোগে বলা হয়, নিষেধাজ্ঞার মাধ্যমে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের বিচার ঠেকিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে আমেরিকান ফ্রেঞ্চ সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ এবং ওপেন সোসাইটি ইনস্টিটিউট। সংগঠনগুলোর দাবি, আইসিসি এবং এর সঙ্গে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের উপর বেআইনি আক্রমণ। মামলায় বিশেষভাবে ট্রাম্পের 2025 সালের ফেব্রুয়ারির নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা হয়। এছাড়া নেদারল্যান্ডসে অবস্থিত
আইসিসি বর্তমানে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে 18টি তদন্ত পরিচালনা করছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট-আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে 6 শিশুসহ 12 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মুজাফরগড় খালে পড়ে যায়। 3টি অটোরিকশাতেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। 24 যাত্রীর মধ্যে 3 জন খালে সাঁতরে উপরে উঠে অন্যদের খবর দেন। এরপর উদ্ধারকারী ও স্থানীয়রা মিলে সারা রাত ব্যাপক উদ্ধার অভিযান চালায়। এখনও কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত 14 জন সন্দেহভাজন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায় রুস্টেনবার্গ শহরের কাছে একটি পরিত্যক্ত খনিতে অবৈধভাবে খনন কাজ চালানোর সময় ওই শ্রমিকদের মৃত্যু হয়। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন কিংবা এখনও কেউ ভেতরে আটকে রয়েছেন কিনা তা নিয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। দেশটিতে কর্মসংস্থানের সংকট ও দারিদ্র্যের কারণে অনেক মানুষ পরিত্যক্ত খনিতে কাজ করেন। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকেও অনেকে এসব পরিত্যক্ত খনিতে অবৈধভাবে কাজ করতে আসেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।